স্রোতের দেওয়া আঘাত সইতে না পেরে এক পর্যায়ে স্রোতের দিক থেকে মুখ ফিরিয়ে নিল সার্থক। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক ডিসাইড করে ফেলে যে না, আমি আর কোনো মতেই স্রোতের জীবনে ইন্টারফেয়ার করবো না, কারণ স্রোত যখন বুঝে গিয়েছে যে ওর জীবনসঙ্গী ওর জন্য যথেষ্ট পরিমাণে কম্প্যাটেবল, তাহলে এর থেকে বড় বেশি আর কোনো কিছু আমি কী বা আশা করতে পারি। স্রোত বরঞ্চ নিজের মতো করেই ভালো থাকুক। ওদিকে সার্থক বলতে থাকে যে বাবা, তুমি আমার জন্য পাত্রী খোঁজা শুরু করে দাও, আমি বিয়ে করবো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, কী বলছিস বাবা? তুই যখন বলছিস যে তুই বিয়ে করবি, তাহলে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করবো না, যত শীঘ্রই সম্ভব আমি তো পিসিমণিকে বলছি তোর জন্য, তোর যোগ্য একটা পাত্রী খোঁজার জন্য। তখন কথা বলা মাত্র সার্থকের পিসিমণি সার্থকের বাবাকে বলতে, দাদা তোমার প্ল্যানটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। তুমি দেখেছো এখন দেখি সার্থকও উঠে পড়ে লেগেছে বিয়ে করার জন্য, এখন তুমি হঠাৎ করে পাত্রী কোথা থেকে খুঁজে বের করবে বলো তো? তখন সার্থকের বাবা বলতে থাকে, শোন, ভাত ছেড়েলে কাকের অভাব হয় না, তাহলে তুই এতটা ভাবছিস কেন বলতো? যেরকম করে রাই এই আইপিএস অফিসারটাকে খুঁজে বের করেছে অভিনয় করানোর জন্য, ঠিক সেইভাবে আমরাও কোনো একটা মেয়েকে দিয়ে অভিনয় করিয়ে নেবো 35,000। তুই সব নিয়ে একদম ভাবিস না, আমি সব কিছু ম্যানেজ করে নেবো। তুই বরঞ্চ তোর পেটের মধ্যে এই সিক্রেটটা কী করে কতদিন তুই রাখতে পারবি সেটা নিয়েই ভাব। ওদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি আজকে ভরা মানুষের মধ্যে তুমি আমাকে যে পরিমাণ আঘাত করেছো, যেমনভাবে আমাকে অপমান অপদস্থ করেছো, তারপরে আর কোনোদিন আমি তোমার দিকে মুখ ফিরেও তাকাবো না। তুমি দেখে নিও, তোমার যতই খারাপ হয়ে যাক না কেন। ওদিকে স্রোত বলতে থাকে অঝরে কাঁদতে কাঁদতে যে না, আমি যে পরিমাণে স্যারকে আঘাত দিয়েছি স্যার মনে হয় না আর কোনোদিনও আমার সামনাসামনি আসবে বা আমাকে কোনোদিনও একটা হাই অন্তত দিবে, কারণ আজকে আমি প্রচণ্ড ওনাকে আঘাত করে ফেলেছি। ওদিকে সার্থকে স্রোতের নাম্বারটা ডিলিট করে দাও ওর ফোন থেকে। ওদিকে সার্থককে ওর বাবা বলতে থাকে যে নাম্বারটা যদি তুমি মোবাইল থেকে ডিলিট করে ফেলতে পেরেছো, কিন্তু তার সত্ত্বেও মন থেকে কি ওকে কোনো মতে ডিলিট করতে পারবে আদৌ কোনো দিন? সার্থক, তুমি একবারও ভেবে দেখেছো যে তুমি কেন স্রোতের প্রতি এতটা বেশি কনজারভেটিভ? বলো তো, তুমি স্রোতকে কেন অন্য কারোর সাথে সহ্য করতে পারো না? তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা, এই মুহূর্তে আমি কোনো কিছু ভাবতে চাই না, তুমি প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও। ওদিকে গোটা রাত ভাবনা চিন্তা করার পর ইউনিভার্সিটিতে যখন স্রোতের মুখোমুখি হয় সার্থক, তখন সার্থক বলতে থাকে, কি ব্যাপার, এখন তো ক্লাস টাইম শুরু হয়ে গিয়েছে, এখনও তুমি এখানে ঘুরঘুর করছো কেন বলো তো? যতদিন পর্যন্ত তুমি এই কলেজে আছো ততদিন পর্যন্ত তোমাকে এই কলেজের সকল প্রোটোকলস মেনেই চলতে হবে স্রোত, তুমি ভুলে গেলে চলবে না। তুমি জাস্ট বিকজ স্কলারশিপ পেয়েছো বলে তুমি আমাদের সকলের মাথা কিনে নাওনি, তাই এই মুহূর্তে তুমি এই ক্লাসে আসো, নয়তো বা আমি তোমাকে আর ক্লাসে ঢুকতে দেবো না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আমি বেশ ধরেছিলাম যে স্যার আর কোনোদিন আমার সাথে ভালোভাবে কথা বলবে না। ওদিকে সার্থকের বাবা সার্থক বাড়ি ফেরা মাত্র বলতে থাকে যে জানিস তো সার্থক, কেন জানি না আমার মনে হচ্ছে যে তুই কাল রাতে যে কথাটা বলেছিলি সেটাই সত্য। আজকে স্রোতের ওই হবু বরকে আমি রাস্তায় দেখলাম আরেকটা মেয়ের সাথে, ছেলেটা জঘন্য পরিমাণ, ওর চরিত্র খুব একটা ভালো না, কিন্তু তার সত্ত্বেও কেন জানি না স্রোতের এতটা পছন্দ হয়ে গেলো হুট করে এই ছেলেটাকে। আমি কিছুই বুঝতে পারছি না। ওর পরিবারের লোকেরা একটু খোঁজখবরও নেওয়ার প্রয়োজন বলে মনে করলো না? এতটাই কি স্রোত ওদের পরিবারের প্রতি বোঝা হয়ে গেল? তখন সার্থক বলতে থাকে যে বাবা ছাড়ো না, ওদের বিষয় ওদেরকে বুঝে নিতে দাও, কারণ স্রোত তো যথেষ্ট পরিমাণ প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। ও যখন নিজের সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে নিজের লাইফকে নিয়ে যে ও এই ছেলেটার সাথে সেটেল হয়ে সুখে থাকবে, তাহলে এর থেকে বেশি আর কী বা চাই বলো তো? তুমি বরঞ্চ ওসব নিয়ে একদম মাথা ঘামিও না। তুমি পাত্রী দেখেছো আমার জন্য? কি হয়েছে, কি বলেছে? তখন এই কথা বললাম তো সার্থকের বাবা বলতে দেখছি তো বাবা। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।